প্রিয় দর্শক, সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয় এবং ঘটনাবলী নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আজকের আমাদের আলোচনার বিষয় সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক বাস্তবতা। দর্শক, শুরুতেই জানিয়ে রাখি আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবেও দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, আমাদের মাঝে আলোচনার জন্য দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরিফুল ইসলাম তালুকদার, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। এবং দর্শক, আরও একজন সদস্য এবং আরও একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যেই, অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত ভোটের পরিবেশ নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। জনগণের অংশগ্রহণেই অর্থবহ সংস্কার হবে বলেছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সমাবেশ করার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগে সব সংস্কার চান সার্জিস। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেছেন ধর্ম উপদেষ্টা। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। রাজনীতির পালা বদল ও বাজেটে কর বাড়ানোয় জমি ও ফ্ল্যাট কেনাবেচা কমেছে। জুলাই আগস্ট মাসে দলিল রেজিস্ট্রি হয়েছে সবচেয়ে কম। এবং গত 2 মাসে রাজধানীতে 68 জন খুন, তার মধ্যে মোহাম্মদপুরেই 10 জন। ডাকাতি, ছিনতাই, আধিপত্যের দ্বন্দ্ব বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, আমরা শিরোনামগুলো দেখছিলাম। প্রতিদিনই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক বাস্তবতা। আরিফুল ইসলাম, আপনার কাছে শুরু করতে চাই। প্রথমে আমরা দেখেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিছুদিন আগে, এবং কিছুদিন আগে ছাত্র দলের পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। এই যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে নানা রকম মত রয়েছে, আপনার মতামত জানতে চাই এ বিষয়ে। দেখুন, ছাত্র রাজনীতি বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, আপনারা জানেন 1948 সালে ছাত্রলীগের যে প্রতিষ্ঠা এবং তার আগে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র রাজনীতির আসলে প্রতিষ্ঠা হয়েছে, এই চিত্রের মধ্যে কিন্তু বিগত সময়ে ছাত্র রাজনীতি আর থাকে নাই। আপনারা জানেন যে যেই সময়টায় আপনার একটা মূল দল, যে দলগুলো আসলে দেশের ক্ষমতা হোল্ড করে, তারা তাদের যে মানুষ, বিশেষ করে তাদের যে জনশক্তি, জনবলটা তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে একটা লেজুর ভিত্তিক একটা রাজনীতি তারা আসলে প্রতিষ্ঠা করার সবসময় একটা প্রচেষ্টা চালাচ্ছে। আপনি জানেন, আপনার যে পুরান ঢাকার ওখান থেকে কিছু টোকাই ভাড়া করতে হলে কিন্তু 200 টাকা 300 টাকা করে দিতে হয়। তো এই যে একটা মানে অর্থের অপচয়, প্লাস দেখা যাচ্ছে যে তাদের এই তারা সেখানে আগমন করলেও দেখা যাচ্ছে নানান একটা বিশৃঙ্খলা, একটা তাদের যে জনবল যে সোয়াপ করা, এই বিষয়টা কিন্তু নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো ফলে সাধারণ শিক্ষার্থীরা আসলে ছাত্র রাজনীতি থেকে ওই রকমভাবে কোনোভাবে উপকৃত হওয়ার বর্তমানে সেই সিস্টেমটা নাই। বরং কেউ কেউ যাদের রাজনীতিতে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীকে ইউজ করার জন্য তারা বিভিন্ন সিট সংকট থেকে শুরু করে বা রাষ্ট্রীয় যে ক্ষমতা, তাদের যে ক্ষমতাসীন দল, তাদের বড় দল, তাকে কাজে লাগিয়ে এই একটা মানে পদ্ধতি তৈরি করেছে, যে পদ্ধতির ফলে আসলে ছাত্র রাজনীতির সুফল কোনোটাই মানে আজকের বাস্তবতায় কোনো দৃশ্যমান নেই। তো সেই জায়গা থেকে যখন কিনা এরকম একটা মানে উভয়পক্ষীয় একটা বৃত্তায়ন তৈরি হয়, তখন যে ঘটনাটা ঘটে যে একটা পক্ষ অধিক সুবিধা লাভের জন্য, বিশেষ করে তাদের লবিং শব্দটা খুব প্রচলিত, ওইটা করে। আবার আরেকটা পক্ষ দেখা যাচ্ছে যে সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব না, ওই পক্ষটা দেখা যাচ্ছে নিষ্পেষিত হয়। এইভাবে দুটো পক্ষ তৈরি হওয়ার মাধ্যমে একটা টাইমে আসলে মানে অপেক্ষাকৃত যারা সুবিধা বঞ্চিত গোষ্ঠী, তাদেরকে দমন করার জন্য এক পর্যায়ে তারা মানে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন বা যারা থাকে তারা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। ফলে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে একটি আসলে সন্ত্রাসের একটা অভয়াশ্রমে কিন্তু পরিণত হয়, যে জিনিসটা আমরা দেখেছি। এই ছাত্রলীগ যেটা করেছে, আপনারা দেখেছেন যে তারা জোরপূর্বক প্রোগ্রামে তারা স্টুডেন্টদেরকে নিয়ে যেত, এমনকি তাদের পরীক্ষা পরের দিন সেটা বললেও বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত পরীক্ষা, এত পড়াশোনার কোনো প্রয়োজন নেই, জোর করে তাদেরকে সেখানে নিয়ে যেত। এই চর্চাটা আপনার কোনোভাবেই
দেখা যাচ্ছে যে আপনার মানে একটা ভালো চর্চা নয়, এটা একটা ম্যাল প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসের ফলে সঠিক যে ছাত্র রাজনীতিকে যে নেতৃত্ব সেটি উঠে আসার কোনো সুযোগ নেই। বেটার আপনারা সারা বিশ্বে যদি আপনারা তাকান, পৃথিবীর এমন একটা বিশ্ববিদ্যালয়, একটা কল্যাণমূলক রাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয় আপনারা দেখাতে পারবেন না যে এই রাষ্ট্রে এই ধরনের ছাত্র রাজনীতি বিরাজমান। আপনি আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না যে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত ছাত্র সংগঠন কিংবা রিপাবলিকান পার্টি সমর্থিত ছাত্র সংগঠন, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না, এবং পৃথিবীর অন্য কোথাও এটা দেখতে পাবেন না। শুধুমাত্র এই বাংলাদেশ সহ আপনার একদম পিছিয়ে পড়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কয়েকটা রাষ্ট্রে আপনি এগুলো দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে মানে এই বিষয়গুলো যখন অতিরিক্ত সুবিধা এবং বিভিন্ন বিষয়ে তারা আসলে একটা সংঘবদ্ধ চক্র ক্রিয়েট করে একটা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দল থেকে নেওয়ার একটা যে প্রয়াস, এটাই বর্তমানকার ছাত্র রাজনীতির আসলে সংজ্ঞা। তো এই ছাত্র রাজনীতি থেকে আমরা প্রকৃত দেশের নেতা বা জাতীয় নেতা আমরা কিছুই পাবো না। আমাদের যে চর্চাটা করতে হবে, ডাকসু তথা যে ছাত্র সংসদের যে ইলেকশনগুলো, এগুলোর মাধ্যমে একটা স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী তার নেতৃত্ব গুণ সে প্রকাশ করতে পারবে, এবং সেই জায়গা থেকে সে তার বন্ধু ভাই বা যারা আছে তাদেরকে কনভিন্স করে সে ভোট আনবে, এবং সেই জায়গা থেকে যারা আসলে নেতৃত্ব গুণে প্রতিষ্ঠিত হবে, কেন্দ্রীয় যে মূল যে রাজনৈতিক দল তাদের উচিত যে ওইখান থেকে তাদেরকে আসলে পিক করে নেওয়া, এবং এতে করে আমরা মনে করি যে আসলে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস এটা দূর হয়ে একটা সঠিক ছাত্র রাজনীতি চর্চা হবে, এবং নেশন তাদের সঠিক নেতাগুলো সেখান থেকে আসলে আনতে পারবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত করতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবিটি উঠেছে, এটির পক্ষে বিপক্ষে আমরা নানা রকম মত দেখতে পাই, আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। দেখুন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং আমার স্নেহভাজন সমালোচককে, বৈশাখী টেলিভিশনের সামনে যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা। আজ 9 নভেম্বর পার হলো, কাল 10ই নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে গত 9 বছর 82 সাল থেকে 90 সাল পর্যন্ত এদেশে অনেক রক্ত ঝরেছে, ছাত্র জনতার রক্ত, শ্রমজীবী মানুষের রক্ত। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিন স্বৈরাচারের পতন ঘটেছিল। আজকের এই দিনে আমি শহীদ নূর হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। একইভাবে বলি যে দেখুন, ছাত্র রাজনীতি হচ্ছে এদেশের মানুষের, সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ছাত্ররা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করবে, তাদের কলম, বই, খাতা, তাদের লেখাপড়ার যে সামগ্রী, সেগুলো উপরকরণ, সেগুলো দাম বৃদ্ধির প্রতিবাদে তারা কথা বলবে। ছাত্ররা শিল্প সাহিত্য চর্চা করবে, তাদের রাজনীতিতে সৃজনশীলতা থাকবে। ছাত্র রাজনীতি একটা আর্ট, এই আর্ট ছাত্রদেরকে মেধাভিত্তিক এবং সমাজকে আলোকিত করার পথ দেখাবে। ডিবেট কম্পিটিশন হবে, পড়াশোনা করবে, পাঠকক্ষে, লাইব্রেরিতে, সেমিনারে, সিম্পোজিয়ামে কথা বলবে, কথা শুনবে, রাজনীতি চর্চা করবে, একাডেমিক পড়াশোনা করবে, ভালো ফলাফল করবে, এবং দেশকে ভালো কিছু দেওয়ার জন্য কখনো কখনো বইয়ের বিষয় থেকে বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্ট ডিগ্রি নিয়ে আবার দেশকে অনেক কিছু দিবে, অবদান লাগবে। এটাই হওয়ার কথা। এবং যুগ যুগে আমরা দেখেছি মেধাবী ছাত্ররা কিন্তু রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মেধাবী ছাত্রনেতারা কিন্তু দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠার সাথে, সততার সাথে। আমরা যদি বলি 1952 সালে, 1962 সাল, 1969 সাল, 1971 সাল, 1990 সাল, এমনকি যদি বলি আজকের এই প্রেক্ষাপটে সময়ের ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট, সকল আন্দোলনের সাথে কিন্তু ছাত্রদের একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও তাদের পিছনে স্টেক হোল্ডার হিসেবে বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, রাজনৈতিক দল সবাই ছিল। সেজন্য ছাত্ররা সবসময় এগিয়ে এসেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে দেখুন, সময়ের ধারাবাহিকতায় ছাত্র রাজনীতির কথা আসছে কেন? একটি ফ্যাসিস্ট সরকার 15 বছর ক্ষমতায় থেকে আমরা সেখানে যাই না, মিডিয়াগুলোতে আমরা কথা বলতে আসছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না গত 15 বছর আমাদের কেমন কেটেছিল। বেশি দূরে যাই কেন, 15 বছর পর্যন্ত থাকেন, তাহলে তো অনেক বিশ্লেষণ করা যাবে। ভোটারবিহীন সরকার যদি হয়, গণতন্ত্র টেকসই হয় না, মজবুত হয় না। আওয়ামী লীগ সরকার ছিল ভোটারবিহীন, দিনের ভোট রাতে দিয়ে দিত,
কিংবা এই আপনার দল সকল রাজনৈতিক ক্রিয়াশীল দলকে ছাড়াই নির্বাচন করে ফেলতো, কিংবা কখনো কখনো দামি স্বতন্ত্র নিয়ে পার্লামেন্টে চলে যেত। পার্লামেন্টে কোটি কোটি জনগণের টাকায় পার্লামেন্ট পরিচালিত হয়, সেখানে অনির্বাচিত সংসদ সদস্যরা সংসদে কথা বলতে যেত, যেখানে জনগণের কোনো কথা বলা হতো না, জনগণের পক্ষের কোনো আলোচনা যেখানে হতো না। শুধু সেখানে শেখ হাসিনার তোষামোদি ছাড়া জাতীয় সংসদে কিছুই দেখা যায়নি। আর ব্যবসায়ীদের বিশাল একটা অংশ পার্লামেন্টকে আরও ঘিরে রেখেছে, যেটা অতীতে কখনো দেখা যায় নাই। সেই জন্য আজকে ছাত্র রাজনীতির কথা আসছে, কারণ এই ছাত্ররা, আওয়ামী ছাত্ররাই ছাত্র রাজনীতিকে সবচেয়ে বেশি কলুষিত করেছে। আমি বলবো না যে আওয়ামী লীগ ছাত্রলীগের আগে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে বা পরে একেবারে কখনো একেবারে কিছু ভুল করে নাই, আমি সে কথা বলতে চাই না। কিন্তু আমি বলবো সামগ্রিক ক্ষেত্রে যখন নাকি একটা রাষ্ট্র অচলাবস্থার সৃষ্টি হয়, তখন কিন্তু আপনি নিজে সেফ থাকতে পারেন না। আওয়ামী লীগ সমস্ত অর্গানগুলোতে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, এমনকি ছাত্র সংগঠন সহ সকল অঙ্গনে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল গত 15 বছর, যেখানে রাজনীতি বলতে কোনো কথা ছিল না, অধিকারের কোনো কথা ছিল না, কথা বলবার কোনো স্বাধীনতা ছিল না। সংবিধানে দেখেন 36, 37, 38, 39 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে আপনি কথা বলার স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, লিখবার স্বাধীনতা থাকবে, বলবার স্বাধীনতা থাকবে। সেগুলো কিন্তু ছিল না। সেই জন্য আমি বলবো যে ছাত্র রাজনীতি করবে, ছাত্ররা লেখাপড়া করবে, তারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই ছাত্র রাজনীতি করবে। হ্যাঁ, ছাত্রদের অভিভাবক থাকবে, ছাত্রদের অভিভাবক দলও থাকতে পারে, কিন্তু সেই দলের ব্যাপারেও সমালোচনা করার অধিকার ছাত্রদের থাকবে। কিন্তু আমরা অতীতে দেখেছি যে ছাত্ররা আসলে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে। তারা দখলদারিত্বের রাজনীতি দেখেছে, তারা গেস্ট হলরুম কালচার তারা দেখেছে। তো এক্ষেত্রে আসলে তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। তাদের এই ভীতিটা যে এরকম যে পুনরায় যদি ছাত্র রাজনীতি আসলে প্রতিষ্ঠা হয় এবং চলতে থাকে, তাহলে আসলে তাদের আসলে আগের অবস্থায় তাদের ফিরে যেতে হবে। সেক্ষেত্রে তাদের আসলে আশঙ্কা কতটুকু অমূলক? ব্যাপারটা আসলে এই জায়গা না, আমাদের আসল জায়গা আমরা অ্যাড্রেস করছি না। আসল জায়গাটা হচ্ছে গত 15 বছর শেখ হাসিনার ছাত্রলীগ ছাড়া আর কোনো ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে না, সেটাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। হোসেন মোহাম্মদ এরশাদের এরকম একটা উদ্দেশ্য ছিল। ছাত্র সমাজ, শেষ পর্যন্ত ছাত্র সমাজ টিকে নাই, অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু টিকে ছিল। যারা আপনার ফেসিস্ট, যারা রেজিম, তারা সবচেয়ে বেশি টার্গেট করে ছাত্র রাজনীতিকে, ছাত্র সংগঠনকে, এরপরে প্রধান বিরোধী রাজনৈতিক দলকে এবং সাংবাদিকদেরকে। আওয়ামী লীগ তাই করেছে, সাংবাদিকদের উপরে খড়গ নেমে এসেছে, প্রধান বিরোধী দল বিএনপি সহ আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে, আর ছাত্রদের উপরে। এটা হচ্ছে ফেসিস্টদের বৈশিষ্ট্য, ক্যারেক্টার। সুতরাং আপনি এখানে যদি মূল জায়গায় যান, তাহলে আমি বলবো আজকে যদি বলেন, আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যদি সরকারটিকে সুন্দর সুষ্ঠু আবার নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে ছাড়বে, এবং ডক্টর ইউনূস সাহেব সেই একজন বিদগ্ধ সম্মানী ব্যক্তি, যার অনেক সুনাম আছে সমগ্র বিশ্বে, তিনি দেশের মঙ্গল চান, তিনি গণতন্ত্রকে টেকসই করতে চান, মানবিকতা চান। এখন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারেও যদি দেখেন, কোনো ক্যাম্পাস কি কোনো দখল হয়েছে? কোনো ছাত্ররা কি আর নাই? ছাত্র সংগঠন নাই? তার মানে কি আওয়ামী লীগ, হাসিনা একটা রাজনৈতিক দল যারা করে এবং যারা ক্ষমতায় থাকে, তারা যদি পৃষ্ঠপোষকতা দেয় তার নিজস্ব ছাত্র সংগঠনকে, যে আর কোনো ছাত্র সংগঠন সেখানে থাকতে পারবে না, মতামত ব্যক্ত করতে পারবে না। যে আমার ভাই বলছে যে প্রতি বছর নিয়মিত ডাকসু, চাকসু, রাকসু, পাকসু, ইয়কসু, ডামেস্কু সমস্ত বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হওয়া উচিত, কম্পিটিশন থাকবে। তাহলে কি হবে? ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হয়, সেখানে ডিবেট হবে, স্পোর্টস হবে, লেখাপড়া হবে, সেমিনার হবে, নানান রকমের তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, বিনোদন থাকবে, তারা এগিয়ে যাবে যার যার মেধায়, আলোকিত করবে সমাজকে, দেশকে। সেই জন্য এই প্রতিযোগিতার দরকার আছে, ছাত্ররা ব্যস্ত থাকবে। আজকে দেখেন গত 15 বছর তরুণ ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য মাদক, ইয়াবা, এবং আপনারা দেখেছেন যে সে চট্টগ্রামে, আপনার কক্সবাজারে, বিভিন্ন সীমান্তে কখনো ধরা পড়েছে, সবাই কিন্তু ধরা পড়ে নাই এবং চলে এসেছে ভিতরে। আজকেও কিন্তু সমগ্র সমাজে কিন্তু এটা একটা বিরাট সংকট সমস্যা, মাদক। এখন আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময় দিয়ে পারবে কিনা, পারবার কথা নয়। এত সংকট তৈরি করে গেছে গত 15 বছর, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার,
এগুলো একেবারে রাতারাতি সব কিছুর সমাধান করা সম্ভব নয়। সেজন্য আমাদের দল বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছেন যে গণতন্ত্র বিরোধী অপশক্তি ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে কারা আপনার এই যে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে এবং প্রশাসনের অনেক কর্মকর্তা সক্রিয় আছে এখনো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে আমরা জাতীয়তাবাদী দল এবং এই দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা দিবে না। আমাদের রক্তের ঋণ আমরা শোধ করব। আমাদের অসংখ্য ছাত্র জনতা যে রক্ত, সেই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সুষ্ঠুবাদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করছে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু সতর্ক আছি, আমরা তাদেরকে ছাড়বো না। ধন্যবাদ। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের কথা বলছিলাম, এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করছে, এই ভীতিটা আসলে দূর করতে আসলে এই সংশয় দূর করতে আসলে দায়িত্বটা আসলে কার তাদের দূর করার জন্য? ওকে আপু, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি আসলে এই উত্তরটা দেওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি একটা জিনিস দেখেন যে ছাত্ররা দেশের যখনই প্রয়োজন হয়েছে তাদেরকে কিন্তু ডাকতে হয়নি, এবং তারা দেশের প্রয়োজনে সেই ইতিহাসও তাই বলে যে তারা বারবার ছুটে এসছে। 1952 সাল, 1970, 71, 90, 18, সর্বশেষ 2024। আপনি একটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখবেন যে একটা কমন একটা মিল কিন্তু তাদের মধ্যে আছে, যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনের নেতৃত্বে কিন্তু ছাত্ররা নামে নাই। আপনি এই ইতিহাসটা কিন্তু দেখবেন, এবং আমার সাথে যিনি আছেন উনি আমার সঙ্গে সম্ভবত একমত হবেন বিষয়টায়। যখনই জাতির প্রয়োজন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যেই ব্যানারে নেমেছে ওখানেই কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। আজকে 24-এর এই আন্দোলনটা যদি ছাত্র দল নেতৃত্ব দিত, কিংবা ছাত্র শিবির নেতৃত্ব দিত, কিংবা আমাদের যে দল ছাত্র অধিকার পরিষদ এই নামে নেতৃত্ব দিত, যদিও 2018 সালে আমরা মাত্র 6 বছর আগেই একটা ইতিহাস রচনা করেছি। যখন আমরা একটা মূল দল হয়ে গেলাম, সেইখান থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যখন হাসান আল মামুন সাহেব, যিনি 18 কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন, তিনি যখন মিছিল নিয়ে নেমেছেন, তার পেছনে কিন্তু সাধারণ স্টুডেন্টরা আসেনি। আপনারা এটা জানেন, এসেছে যাদের এরকম কোনো নির্দিষ্ট দলের কোনো ট্যাগ ছিল না, তাদের নেতৃত্বে কিন্তু সাধারণ স্টুডেন্টরা মাঠে নেমে এসেছে। এবং জাতির প্রয়োজনে ছাত্রদের যে আন্দোলনগুলো, এগুলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই বারবার সফলতার মুখ দেখেছে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এই ভীতিটা দূর করবে কে, এখন এই ভীতিটা দূর করবে কে, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ভীতিগ্রস্ত এখন কারা, তারা কাকে ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে যে কোনো দলের যখন ক্ষমতাসীন দল থাকবে, তাদের সমর্থনে যখন কোনো ছাত্র সংগঠন থাকবে, সেই ছাত্র সংগঠন একই চরিত্র বারবার পুনরাবৃত্তি দেখাবে, যেটি আগেও দেখিয়েছে, কিছুদিন আগেও দেখানো হয়েছে, এবং সুযোগ পেলে সেই জিনিসটি আসলে দেখাবে। আপনি জানেন যে মানুষ হচ্ছে যে একটা কথা আছে, হাতে বন্দুক থাকলে হ্যাঁ যে নিরীহ মানুষেরও চোখ যায় বক পক্ষীর দিকে, এটা আপনারা জেনে থাকবেন। এখন ক্ষমতা যখন পাবে তখন এই জিনিসটা বাংলাদেশের যে কালচার বা এই অঞ্চলের যে কালচার, এটা হজম করাটা খুব কঠিন। সেই জায়গা থেকে আজকে যদি ছাত্রদের রাজনীতি বা ছাত্রদের অধিকার, ছাত্রদের ক্ষমতা যদি সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে থাকে এবং সাধারণ শিক্ষার্থীদের আসলে বলের মধ্যে থাকে, তখন ছাত্রদের অধিকার এবং রাজনীতি কখনো পথ হারাবে না। জাতির প্রয়োজনে তারা বারবার কিন্তু নেমে আসবে। আপনি দেখেন ছাত্রলীগ যাদেরকে নিয়ে কমিটি দিয়েছে তারাও কিন্তু ছাত্র, তারাও কিন্তু রানিং স্টুডেন্ট। তাহলে কি দাঁড়ালো? ছাত্রদের মধ্যেই কিন্তু এই ক্ষমতাহীন এবং ক্ষমতাশীল এই দুটোর মধ্যে একটা পার্থক্য রচিত হয়ে নিজেদের মধ্যে কিন্তু এই সন্ত্রাসগুলো চর্চা হচ্ছে। তাহলে আমরা যদি এই ছাত্র রাজনীতি থেকে সন্ত্রাস মুক্ত করতে চাই, শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস মুক্ত আমরা রাখতে চাই, একই সাথে বিশ্বমানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা ছাত্রদেরকে নেতৃত্ব গুণে গুণান্বিত করতে চাই, আমাদের হাতে একটাই অপশন যেটা বিশ্ব ফলো করে। আমি আপনার জ্ঞাতার্থে একটু জানাই, আমি জার্মানির আপনার রুর ইউনিভার্সিটি ডটমুন্ডে আমি ভর্তি হয়েছিলাম অনলাইনে। আমি করোনার সময় আমি যেতে পারিনি, ওই এম্বাসি বন্ধ ছিল। তখন আমার কাছে ইমেল এসেছে যে তাদের ছাত্র সংসদ ইলেকশন হবে, আমি এখান থেকে ভোট দিতে। আপনি অবাক হয়ে যাবেন, আমি কিন্তু ভোট দিয়েছি একজন স্টুডেন্ট হিসেবে, আমি কিন্তু এই ক্যাম্পাসে যাইতেই পারি নাই, বাট আমি কিন্তু ভোট দিয়েছি। এই যে একটা সুস্থ চর্চা
এবং আমি কিন্তু জেনেছি যে কে আমার নেতা হয়েছে, সেটাও আমি জেনেছি, এবং প্রতি বছর নির্দিষ্ট টাইমে এই জিনিসটা তাদের হচ্ছে। তাহলে সেই একই চর্চা কেন আমরা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না? কেন বারবার আমাদের একই কথা শুনতে হবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই? ছাত্র রাজনীতিটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ স্টুডেন্ট পলিটিক্স? আমরা ডেফিনিশনটা আগে আমাদের ঠিক করা উচিত আমি মনে করি। এই ছাত্র রাজনীতির ডেফিনেশন কি এটা যে ক্ষমতাসীন দলের সঙ্গে কানেক্টেড থেকে কিছু করতে হবে, ছাত্রদের অধিকার আদায় করতে হবে? কেন ছাত্ররা কি নিজস্ব জায়গা থেকে অধিকার আদায় করতে জানে না? তারা কি দেখায়নি? অবশ্যই দেখিয়েছে। আমাদের উচিত তাদের সেই যে একটা স্বাভাবিক যে প্রসেস, আমি উদাহরণ দিয়েছি যে একটা ছাত্র আন্দোলনও সফল হয়নি কোনো একটা নির্দিষ্ট রেজাল্ট ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র সংগঠনের নেতৃত্বে, সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে। তাহলে এই জিনিসটাকে কেন আমরা স্বাভাবিক রাখতে বারবার কুণ্ঠাবোধ করছি? এটি আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 একটা বিরতির সময় হয়ে এসেছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আবারও স্বাগত আপনাদের সবাইকে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে জানতে চাইবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নম্বর দাবিটি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এবং তাদের এখনকার দাবি যে তারা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনটি তাদের দিতে হবে। এই যে ছাত্র রাজনীতি বন্ধ রেখে ছাত্র সংসদের নির্বাচনটি, এটি আসলে কিভাবে সম্পন্ন করা যেতে পারে বলে মনে করেন? এটা বৈষম্য বিরোধী ছাত্ররাই ভালো বলতে পারবে আজকের প্রেক্ষাপটে। তবে আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে যে এই যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন না যে ছাত্র রাজনীতির উপরে যে একটা ভীতি, ক্যাম্পাস ভীতি, এটা তো আওয়ামী লীগ তৈরি করে গেছে। এই যে আপনার গেস্ট রুমে আটকে রাখা, তারপরে আপনার যে রুম দখল করা, তারপরে চাপাতি, তারপরে বিভিন্নভাবে এগুলো তো সমস্ত রাজনীতির যে অপসংস্কৃতিগুলো সব আওয়ামী লীগ করে গেছে। তো সে কারণে সাধারণ ছাত্রদের তো একটা ভীতি থাকবেই। কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যেও তো একটা ভীতি সঞ্চার করেছিল। সাধারণ ছাত্ররা তো বটেই, আপনার ছাত্র সংগঠনগুলো তো ঐক্যবদ্ধ থাকে, সাধারণ ছাত্র কিন্তু ঐক্যবদ্ধ থাকে না, কখনো কখনো হয়। আর ছাত্র সংগঠনগুলো তো যার যা সংগঠনে ঐক্যবদ্ধ থাকে, তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছিল। রাজনৈতিক দলগুলো তো নানান এনার্জি তৈরি করে একটা প্রেডিক্ট করে কিন্তু একটা প্যানিক সৃষ্টি করে কিন্তু একটা ভীতি, কখনো ডিবির হারণ বিপ্লব প্রশাসনিকভাবে, কখনো ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে, এভাবে কিন্তু কাটিয়েছে। ভীতিতে সমগ্র শুধু ক্যাম্পাস নয়, সমগ্র বাংলাদেশকে ভীতি সঞ্চার করেছিল, একটা ভীতি করে রাষ্ট্রে পরিণত করেছিল, পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে সেই কষ্ট থেকে, বেদনা থেকে ছাত্র রাজনীতির উপরে আসতেই পারে। আবার কাউকে কাউকে দেখবেন যে আমার সন্তানকে পুলিশই দেব না। কেন? পুলিশ তো জনগণের বন্ধু, জনগণ তো পুলিশের শত্রু না। কিন্তু আজকে কেন পুলিশকে জনগণের মুখোমুখি করে দেওয়া হলো? আওয়ামী লীগ কেন করে দিল? কিংবা পুলিশকে কেন ব্যবহার করলো একটা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে? পুলিশকে কেন সরকারের কাজ করতে দেওয়া হলো না? রাষ্ট্রকে কেন সরকারের সাথে মিলিয়ে নিল? আর সরকারের সাথে তাদের আওয়ামী লীগকে কেন মিলিয়ে নিল? আওয়ামী লীগ, সরকার এবং রাষ্ট্র কেন একসাথে মিলিয়ে দিল? এটার জন্য তো 71 সালে মুক্তিযুদ্ধ হয় নাই, এটার জন্য তো স্বাধীনতা অর্জন হয় নাই। সেই জন্য নানান সংকট তৈরি হয়েছে। আপনি মনে রাখবেন, একটা ইংরেজিতে কথা বলে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, যারা যোগ্য তারা টিকে থাকে। ছাত্ররা, সাধারণ ছাত্ররা কিন্তু, সাধারণ জনগণ কিন্তু কখনো কখনো প্রতিবাদ করে। স্রোতস্বিনী, আমি প্রায়ই বলি, স্রোতস্বিনী নদীকে স্রোতধারায় প্রবাহিত হতে দিবেন। এটা কিন্তু নদীর বৈশিষ্ট্য, এটাই প্রকৃতি। প্রকৃতিকে যখন আপনি থামিয়ে দিবেন, তার স্রোতটাকে থামিয়ে দিবেন, সে কি করবে জানেন? হয় অন্য পথে যেতে চাইবে, কিংবা বাঁধ ভেঙে যাবে। রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিতে হবে। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। যখন আপনি তাকে ব্যবহার করতে চাইবেন নিজস্বভাবে, রাষ্ট্র প্রতিবাদ করে। 5ই জুলাই কিন্তু রাষ্ট্র প্রতিবাদ করেছে, জনগণ প্রতিবাদ করেছে, ছাত্ররা প্রতিবাদ করেছে, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। হ্যাঁ, 5ই জুলাই হয়েছে, 5ই আগস্ট হয়েছে বলতে পারেন, আরও আগে হয় নাই কেন? সবসময় হয় না। সেই জন্য আমি বলেছি, আওয়ামী লীগ প্রায়ই বলতো যে বিএনপি আন্দোলন করছে, কই পারল না কেন? আমরা বলেছি যে গণতন্ত্রের সংগ্রাম কখনো কখনো ব্যাহত হয়, কিন্তু ব্যর্থ হয় না। ব্যর্থ তো হয় নাই, গণতন্ত্র সংগ্রাম কিন্তু বিজয় হয়েছে। দ্যাট ইজ ট্রু। আমরা তো গত 17 বছর, সর্বোপরি 15 বছর সংগ্রাম করছি। অনেক নেতা কর্মী আমাদের গুম হয়েছে,
আমাদের হাজার হাজার নেতাকে খুন করা হয়েছে, লক্ষ লক্ষ নেতার কারাগারে ছিল, আমি নিজেও ছিলাম একবার। আমি কিন্তু যে লয়ার, তারপর কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়েছে। কীরকম মামলা আপনি জানবেন? পল্টন, নয়া পল্টন পার্টি অফিসের কাছে গাড়ি শোরুম আছে, সেখানে নাকি একটা গাড়ি পোড়ানো হয়েছে, গাড়ি পোড়ানো, গাড়ির নাম্বারও নাই। ওই গাড়ির পোড়ানোর মামলার বাদী পুলিশ, সাক্ষীও পুলিশ, বুঝতে পেরেছেন? আর মামলার আসামি আমরা প্রায় 150-র উপরে। তাও কারা? সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী প্রচিত্র যশা, খন্দকার মাহবুব হোসেন, তিনি মরহুম আজকে, মারা যাওয়ার পরে কিন্তু ওয়ারেন্ট যায় তাদের বাড়িতে। আনফর্চুনেট নিতাই রায় চৌধুরী, এরকম অজস্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মামলা দিয়েছে একটা গাড়ি পোড়ানোর, এবং সেই মামলায় জেলও খেটেছে, আমরা খেটেছি। এই ছিল গত 15 বছর। সে কারণে ভীতি পরিস্থিতি তৈরি করেছে। সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্ররা কষ্ট পেয়ে হোক যেগুলো তারা বলেছে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই তারাও আজকের প্রেক্ষাপটে বুঝবে যে না, অপশক্তি যখন থাবা দিতে চাইবে তাদেরকে মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই কারণে ছাত্র রাজনীতি থাকবে। সাধারণ ছাত্ররা যে রাজনীতির বাইরে একেবারে তা না। সাধারণ ছাত্র কারা? আমাদের তো দেশের সন্তান, ওরা তো মেধাবী, ওরা লেখাপড়া করে বা কাজ দিয়ে ব্যস্ত থাকে। ছাত্র রাজনীতি যারা করে, লেখাপড়া করে, হয়তো একটু বাড়তি পরিশ্রম করে। পার্থক্যটুকু এইটুকু, সবাই লেখাপড়া করে, কিন্তু সাধারণ ছাত্ররা কখনো কখনো রুখে দাঁড়ায়। কাদের পক্ষে? দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। ছাত্র রাজনীতি সংগঠনগুলো কাদের পক্ষে লড়াই করে? দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। উদ্দেশ্য কিন্তু একটাই, রাজনীতিকে এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য যারা স্টেক হোল্ডার হিসেবে বসে থাকে তাদেরকে অ্যাডজাস্ট করে আজকে বিচারের আওতায় এনে গত 15 বছর রাজনীতিকে যারা কলুষিত করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, গণধর্ষণ করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা উচিত। তারা এখনো কিন্তু বিভিন্নভাবে পায়তারা করছে, এখনো ষড়যন্ত্র করছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। রাজনীতি সংগঠনের মধ্যে কিংবা আমরা যারা অর্জন করেছি, এই যে গণপরিষদের সে একজন মানে আমরা যেমন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মেম্বার বলি আমাদের দল, সে একটা তার সংগঠনের সেরকম মেম্বার, তার সংগঠনের উচ্চ পর্যায়ের মেম্বার, সে ছাত্র নেতা। সে স্বীকার করবে আমাদের সাথে যে আমরা কিন্তু আজকে যারা নাকি প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠনগুলো রাজপথে আমরা লড়াই করেছি, আমাদের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য নানান চেষ্টা করছে, এমনকি মিডিয়াকে দিয়েও চেষ্টা করছে, মিডিয়াকে দিয়ে বলানোরও চেষ্টা করছে। কিন্তু আমার বক্তব্যটা হলো সেই জায়গায় যে মিডিয়াগুলো কি গত 15 বছর স্বাধীন ছিল? তাদেরকে কারা কন্ট্রোল করেছে? আজকে তো যারা কন্ট্রোল করেছিল 15 বছর তারা কন্ট্রোল করছে না। মিডিয়া আজকে স্বাধীন আছে। স্বাধীন থাকলে আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কথা মিডিয়াতে আরো বেশি করে তুলে ধরে না কেন? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার কেন এতবার পিছানো হলো? সাগর রুনিকে সাংবাদিক বলে? শেখ মুজিব হত্যার বিচার হয়, শেখ রাসেল হত্যার বিচার হয় এবং বিচারের ফাঁসি কার্যকর হয়। সাগর রুনির হত্যার বিচার কেন হয় না? কেন সেটা উন্মোচিত হয় না? হয় নাই কেন? সেই জন্য তাদেরকে দেখ, এই যে বিডিআর পিলখানাতে আমাদের এতগুলো অফিসার মারা গেল ভাই, 57 জন অফিসার, আরো অনেক কর্মকর্তা, এগুলো বিচার করবে। হেফাজতে ইসলামের রক্তে আজও রঞ্জিত শাপলা চত্বর, এবং আপনি কোথায় যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সবুজ গাছে রক্তে রঞ্জিত। আমার দোষীদা বোনের চিৎকারে আজও আকাশ ভারী হয়ে ওঠে। এই শেখ হাসিনার এই ছাত্রলীগের সেই দোসরেরা সেঞ্চুরি করেছে দর্শনের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে। মেয়েদের লেখাপড়ার স্বাধীনতা, মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া সরকার করেছিলেন। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কি শেখ হাসিনা আজকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য? জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে 17ই মে 1981 সালে ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল। তাই বলে কি 30শে মে জিয়াউর রহমানকে হত্যা করার পর সে পালিয়ে যাবে দেশ থেকে? সে তো পলাতক। আওয়ামী লীগ আমি বারবার বলেছি এটা পলাতক দল, ওরা ভীরু, ওরা কাপুরুষ, ওরা চোরের দল। ওরা কখনো কখনো সুযোগ পেলে ডাকাতি করে, কিন্তু ওরা মূলত চোর। ওরা এত চোর, ওরা শিথিল চোর যদি হতো তাও ভাবতাম, ওরা বড় চোর। ওরা জনগণের জানমাল চুরি করে, ভোটের অধিকার চুরি করে, জনগণের অধিকার লুণ্ঠন করে, নারীদের ইজ্জত চুরি করে, লুণ্ঠন করে। সেজন্য আমরা বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিনয়ের সাথে আজকেও বৈশাখী টেলিভিশনে বলছি, আপনারা আরো বেশি সতর্ক হন। এবং আপনাদের যে ছাত্র জনতার যে রক্তের সিক্ত আপনাদের এই আসন কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য তারা উৎপেতে বসে আছে। সেজন্য তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাদের দরকার কাদেরকে? যে সকল বিএনপি সহ যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল
তাদেরকে, তাদের সাথে আলোচনা করুন, তাদের পরামর্শ নিন, তারা পরামর্শ দিতে পারবে। কারণ বিএনপি বারবার দেশে শাসন করেছে, সুশাসন করেছে, দেশ চালিয়েছে, বিএনপির অভিজ্ঞতা আছে, এবং বিএনপি যে পরামর্শগুলো দেবে সেই পরামর্শ মেনে এবং কাজ করলে, বিএনপির সাথে রাজনৈতিক দলগুলোর পরামর্শ মেনে চললে অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম আরো বাড়বে। আর নয়তো তাদেরকেও কিন্তু ছাড়বে না, সে পেতা তারাও ধরবে আবার। ধন্যবাদ। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব যিনি, উনি আজকে আসলে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে আসলে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন কেন তাদেরকে আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি আপনি ছাত্র সংসদের গঠনের কথা বলছেন, কিন্তু আসলে যেসব ছাত্র সংগঠনের ছাত্রলীগের মতো আসলে এরকম কোনো মানে নিষিদ্ধের কোনো আসলে অভিযোগ নেই তাদের বিরুদ্ধে, তাদেরকে নিষিদ্ধ করা কতটুকু জরুরি বলে মনে করেন আপনি? ওকে, আপনাকে ধন্যবাদ। ইনফ্যাক্ট এই বিষয়গুলো একটা দুমরজাল সৃষ্টি করার বুঝে কিংবা না বুঝে একটা প্রয়াস মাত্র আমার কাছে মনে হয়। ব্যাপারটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চড়ানোর কিন্তু একটা চরিত্র আপনারা কিন্তু দেখে থাকবেন। এখন বিষয়টা হচ্ছে, যারা বলছে ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে, এই বয়ান যারা তুলছে তারা হয় না বুঝে তুলছে, না হয় তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আমার বক্তব্য হচ্ছে, ছাত্রলীগ যে কাজগুলো করেছে, অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন কি সেম কাজগুলো করেছে? তারা কি সেমভাবে, এই যে আমাদের ভাই মাত্রই যেটি বললেন, যে সমস্ত কাজগুলো তারা করেছে, মানবতা বিরোধী অপরাধের বিচার তো সবার আগে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের হওয়া উচিত। এখন তাদের ক্রিয়াকর্মের জন্য আরেকজনকে অভিযুক্ত করা, এটা তো চরম একটা অবিচার। সেটা কেন করতে যাবে? এই জিনিসটা কোনোভাবে আমরা সাপোর্ট করছি না। আমরা বলছি, যার যতটুকু অপরাধ সে ততটুকু শাস্তি পাবে, এবং সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ভাই আমার সঙ্গে একমত হবেন, এই অন্তর্বর্তীকালীন সরকারটি, এটি কিন্তু আপনারা জানেন যে শেখ হাসিনা নিজেও জানতো না, যে সে 1 ঘন্টা আগেও জানতো না তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। এবং গণভবনে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো পরবর্তীতে কিন্তু মিডিয়ার মারফত, আপনাদের মারফত দেশবাসী জেনেছে। তিনি জানতেন না, সেজন্য কোনো প্রস্তুতি কিন্তু নিতে পারেননি, তিনি চলে গেছেন। এমন অবস্থায় যারা এই তার যে নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু একটা হঠাৎ করে একটা মানে একটা টেনশনে পড়ে গেছে, এবং তারা কিন্তু চরম একটা আসলে অস্থিতিশীল পরিস্থিতি তারা কিন্তু পড়ে গেছে। এখন এই পড়ে যাওয়ার পর তারা আপনার নিজেদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং অনেক মেসাকার করার চেষ্টা করলো, এই ছাত্র জনতা কিন্তু তাদেরকে রুখে দিয়েছে। এখন সেই জায়গা থেকে আপনার এই আজকে শেখ হাসিনা দেশে নাই, এবং ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তারাও কিন্তু জানতো না যে এইভাবে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে, কোনো কিছুই পূর্ব পরিকল্পিত না। এবং যার ফলে যে সরকারটা হয়েছে, এই সরকারটার মধ্যে অনেক ধরনের আপনার লিমিটেশন বা সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব স্বাভাবিক। কিন্তু এই সরকারের যেই কাজগুলো করা দরকার ছিল, সেই কাজগুলো করতে লেট করা কিংবা সময় মতো বুঝতে না পারার কারণে আগামীকালকে এই দেশকে ফ্যাসিবাদ আবার দখল করার জন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু হইচই করতেছে। যদিও তারা পাত্তা পাবে না, হ্যাঁ, দেশবাসী তাদেরকে রুখে দিবে, সেটা অন্য আলাপ। কিন্তু তারা এই সাহসটা কোথায় পেল? তারা গণহত্যার দায়ে সরাসরি অভিযুক্ত, এবং এটা প্রমাণিত, এবং এতে কোনো ধরনের মিডিয়া বিশ্ব দেখেছে, দেশবাসী দেখেছে, মানুষ দেখেছে কিভাবে গণহত্যায় এই বাহিনীগুলো জড়িত, তারা কিভাবে গুলি করেছে, কিভাবে চাপাতি দিয়ে মানুষকে কুপিয়েছে। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। আমি মনে করি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা, এবং এই ব্যর্থতার সুযোগ নিয়ে এই বিপ্লব কিন্তু বেহাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত আপনাদের সবাইকে। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে বাংলাদেশের জাতীয় পর্যায়ের যে সংগ্রাম আন্দোলন রয়েছে, সেই ক্ষেত্রে আসলে সেই জায়গাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটি আসলে ঐতিহাসিক ইতিহাস বা তাদের ভূমিকা কিন্তু বেশ রয়েছে। সেক্ষেত্রে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে আসলে সেই ইতিহাস কি আসলে থমকে দাঁড়াবে কিনা, কি মনে করেন আপনি? দেখুন, রাজনীতি শুরু করারও কিছু নেই, শেষ করারও কিছু নেই। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বলছেন রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আসলে এই ঐতিহাসিক ভিত্তি বা ঐতিহাসিক যে সৃষ্টিগুলো কি থমকে যাবে কিনা? আপনি আমার সঙ্গে একমত হবেন, ছাত্র রাজনীতি আসলে বন্ধ করার কিছু নেই, এটি জাতির প্রয়োজনে নিজের থেকেই কিন্তু বিকশিত হয়, গড়ে ওঠে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন কলকাতা কেন্দ্রিক দাদাবাবুদের বিরোধিতায় শেষ পর্যন্ত নবাব সলিমুল্লাহ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করতে বাধ্য হন কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস এবং এই কলকাতার দাদাবাবুদের কারণে 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়। তারই ক্ষতিপূরণ হিসেবে সলিমুল্লাহ বলেন ঢাকা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। তিনি জানেন যে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে এটার কোনো বিকল্প নাই। তার এই প্রয়াসের বিরোধিতা করে দাদাবাবুরা শেষ পর্যন্ত 1915 সালে নবাব স্যার সলিমুল্লাহকে খুন করে, আপনারা সেটা জানেন। এবং তাদের বিরোধিতায় কম বেশি 10 বছর পর 1921 সালে ঢাবি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এই জাতি বঙ্গমুলুকের যে স্টুডেন্টরা আছে বা মানুষ আছে তারা একটা ঐক্যের একটা প্রতীক পায়। এবং 1932 সালের যে কৃষক শ্রমিক প্রজা পার্টি শেরেবাংলার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানে একটা অংশগ্রহণ ছিল। 1937 সালের প্রাদেশিক আন্দোলন, প্রাদেশিক যে সরকার হয় সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাব ছিল। 1947 দেশ বিভাগে এই ভূখণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ছিল। এবং 1952 সালে আপনারা দেখেছেন 1962 সালের শিক্ষা আন্দোলন, 1960 সালের যে আন্দোলন, 69-এর আন্দোলন, 70-71-এর আন্দোলন, সর্বাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতিকে একটা আসলে দিক নির্দেশনা কিন্তু দিয়েছে। এবং আপনি জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন দিক নির্দেশনা দিচ্ছিল তখন কিন্তু নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের প্রয়োজন হয়নি। তাদের পরিচয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই বাংলাদেশের তারা আসলে জাতির দিশারি। তারা কিন্তু কখনোই কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠন এগুলো ক্রিয়েট করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ছাত্র সংগঠন সৃষ্টি করেনি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন তো সৃষ্টি করেছেই, এই বাংলাদেশটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে। এজন্য এই জাতির প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই প্রয়োজন হবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে আসলে পথ দেখাবে। সো আমি মনে করি যে নির্দিষ্ট কোনো সংগঠনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম জিম্মি হয়ে থাকলেই বরং ঢাকা বিশ্ববিদ্যালয় তার চরিত্র হারায়, যেটি আমরা বিগত 17 বছরে আমরা নিজে দেখেছি। আমি হলে ছিলাম 11-12 সেশনের, আমি দেখেছি কিভাবে ছাত্রদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিভাবে চাকর এবং দাস বানিয়ে রাখা হয়। আমি দেখেছি একটা সিন্ডিকেট তারা তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি বলছি, আপনি জানেন যে 70-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হতো, একটা হলের বিপি জিএসের সঙ্গে দেখা করার জন্য তার লোকাল এরিয়ার এমপি এসে ওই হলের গেস্ট রুমে বসে থাকতো। সেই চিত্র ছিল, ওই চিত্রগুলো আমরা আজকে হারিয়ে জাতিটা আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। সেই জায়গা থেকে আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে ছাত্র সংগঠন বা ছাত্ররা তারা নিজেরাই আসলে জাতির জন্য পথ দেখার জন্য যথেষ্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যাডভোকেট রফিক সিকদার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আগামী দিনের ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ছাত্র রাজনীতি ছাত্ররা করবে এবং তাদের অধিকার নিয়ে কথা বলবে, দেশের গণতন্ত্রের প্রশ্নে কথা বলবে, দেশের বৈষম্য বিরোধী সংকট তৈরি হলে সেখানে কথা বলবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করবে, তাদের নিজেদেরকে মেধাবী যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং তারা সুস্থ এবং নিরাপদ একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে, আগামী দিন নেতৃত্বের জন্য কাজ করবে। এরকম ছাত্র রাজনীতি হওয়া উচিত। ছাত্র রাজনীতি, আমি যদি বলি যে ছাত্র রাজনীতি আগে যদি আপনি বলেন যে জাতীয় রাজনীতি কীরকম হওয়া উচিত, জাতীয় রাজনীতিতে কারা আছে, কারা করছে, সেটার চেহারার উপর ডিপেন্ড করবে। আমাদের এই বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর একটি দেশ, শস্য শ্যামলা সুজল সফলা বাংলাদেশ। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু খুবই ভালো, তারা কিন্তু নিরাপদে থাকতে চায়, তাদের খুব বেশি বিলাস চাওয়া পাওয়া নাই, তারা মোটামুটি খেয়ে বেঁচে থাকতে পারলেই তারা খুশি হয়। কিন্তু তারা কিন্তু ভোটটা দিতে চায়। আমরা চাই একটি টেকসই গণতন্ত্র, যাদের অধিকার ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারে। ছাত্ররা সেই কাজগুলি করে, ছাত্ররা কিন্তু বসে থাকে না। এবং আমি বিশ্বাস করতে চাই যে আপনারই যেমন আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি 16তম প্রেসিডেন্ট ছিলেন 1809 থেকে 1865 সাল। তিনি একজন মার্কিন রাজনীতিবিদ ছিলেন এবং আইনজীবীও ছিলেন বটে। তিনি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে যে গৃহযুদ্ধ ছিল সেটা কিন্তু অবসান করেছিলেন। সেই জন্য আমি বলবো যে যোগ্য নেতৃত্বের প্রশ্ন আসে। বাংলাদেশের যোগ্য নেতৃত্বের সংকট কখনো কখনো হয়েছে, কারণ যারা যোগ্য নেতৃত্ব দিবে তাদেরকে নানানভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে সময় এসেছে, আমরা বিশ্বাস করতে চাই এই প্রজন্মের যে যেভাবেই বলুক, তা আওয়ামী লীগরা বলতে পারে, যে বলতে না, এই প্রজন্মের তরুণ সমাজের অহংকার তারেক রহমান।
তারেক রহমান সম্পর্কে গত 15 বছর অনেক অপপ্রচার করা হয়েছে, কিন্তু প্রকারান্তরে আজকে এই যে হাসিনার এবং তার দোসর যারা আছে সেগুলো কিন্তু আজকে উঠে আসছে না মিডিয়াতে। অনেক ঘটনা আওয়ামী লীগের অপশাসনের, দুর্নীতির, হাজার হাজার কোটি টাকার, একদম ছাত্রলীগের সভাপতিটা জেলা পর্যায়ের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তার বাড়িতে পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ব্যাংকের সব টাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। এখনো শুনি যে অনেক নেতাদের বাড়িতে টাকা আছে সিন্ধুপতি, কোথায় কোথায় আমি জানি না, সরকার বের করার দায়িত্ব সরকার বের করবে। শুনি, মানুষের কাছে শুনি, জনগণ বলে। আমি বলবো ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, আর রাজনীতিবিদরা রাজনীতি করবে। রাজনীতিবিদরা যদি রাজনীতি করতে না পারে, রাজনীতিবিদের হাতে যদি রাজনীতি না থাকে, রাজনীতিটা যদি অন্য কেউ নিয়ে যায়, কি বলবো, ডাকাতেই বলবো না, মানে আপনার নিয়ে যায়, গুম করে বা নিয়ে যায়, তখন কিন্তু রাজনীতিটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা শিল্পোদ্যোক্তা তাদেরকে সুযোগ দেন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। কৃষক সমাজকে কৃষিতে আরও বেশি উৎপাদন করার ব্যবস্থা দেন, শিল্প কারখানার উৎপাদন হোক, শিক্ষকরা শিক্ষকদের রিসার্চ করুক, গবেষণা করুক, ছাত্ররা লেখাপড়া করবে, ডাক্তাররা আরও বেশি করে প্র্যাকটিস করবে, আরও সেবা দিবে রোগীদের। এমনিভাবে যার যার যে পেশা আছে, প্রত্যেক পেশার মানুষ যদি তার তার পেশায় ঠিকমতো কাজ করে, এবং রাজনীতিবিদরা যদি খুব জ্ঞানী, বুদ্ধিমান, সৎ, আদর্শবান হয়, তাহলে আমি বিশ্বাস করতে চাই সমগ্র বিশ্বে তো রাজনীতি কন্ট্রোল করছে, এবং সেই রাজনীতি বাংলাদেশে আসবে এবং সুন্দর হবে। সেই জন্য আমি বলবো এই দেশকে সুন্দর করার জন্য, সুন্দর আবাসভূমি গড়ে তোলার জন্য ছাত্র রাজনীতি যেমন দরকার আছে, রাজনীতিরও দরকার আছে, কিন্তু সেই রাজনীতি হবে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং গুমখুন মুক্ত এবং গণতন্ত্রের জন্য। যেটা আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার। সেটা আমাদের লাগবে আজকে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। জি শালা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আর আজকে শেষ করব এখানেই। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাইকে।